আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 4 এর 3rd সেকশন নিয়ে কথা বলব। এখানে ক্রিয়েট অ্যান্ড মডিফাই লিস্ট অর্থাৎ লিস্ট কিভাবে তৈরি করতে হয় এবং সেটা মডিফাই করতে হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব। বিশেষ করে বুলেট লিস্ট তৈরি, এরপর হচ্ছে নাম্বার লিস্ট তৈরি, সেগুলোর নাম্বার, বুলেট এটাকে মডিফাই করা। এরপর হচ্ছে তার লেভেল ইনক্রিজ করা, ডিক্রিজ করা, হ্যাঁ? এবং বুলেট লিস্ট হিসেবে অন্য কোনো সিম্বলকে আমরা যদি ব্যবহার করি সেটা করা যায় কিনা? বা লিস্ট আইটেমের নাম্বারটা কত থেকে শুরু হবে সেটা আমরা চেঞ্জ করতে পারি বা আগে যদি একটা লিস্ট থাকে, পরের লিস্টটার আইটেমের নাম্বার সেটা ধারাবাহিকভাবে আসবে সেই কাজগুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তো খুব চমৎকার একটি চ্যাপ্টার এবং এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে। অতএব খুব মনোযোগ দিয়ে এটা ফলো করবেন আশা করছি। চলেন আমরা স্ক্রিনে ফিরে যাচ্ছি। আমাদের চ্যাপ্টার 4 ফোল্ডার থেকে 4.3 ক্রিয়েট অ্যান্ড মডিফাই লিস্ট এই ফাইলটি আমরা ওপেন করেছি এবং ওপেন করে আমাদের ক্রিয়েট অ্যান্ড মডিফাই লিস্টের আন্ডারে দেখছি বেশ কয়েকটি প্যারাগ্রাফ। আলাদা, আলাদা একেকটি প্যারাগ্রাফ। এগুলোকে যদি লিস্ট করতে চাই সব আগে সিলেক্ট করতে হবে। তো এবং এগুলো দেখা যাচ্ছে সব ইনডেন্ট দেয়া আছে। আমরা এটাকে একটু লেফট ইনডেন্ট দিয়ে বরাবর মার্জিন বরাবর নিয়ে আসছি। এরপর আমাদের হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ গ্রুপ থেকে যে বুলেট লিস্ট, বাম পাশেরটা হচ্ছে বুলেট লিস্ট, ছোট, ছোট কিছু সিম্বল। এখানে ক্লিক করলেই এক ক্লিকেই কিন্তু সমস্ত প্যারাগ্রাফ বুলেটে রূপান্তরিত হলো। সিম্পল এইটুকুও অনেক সময় পরীক্ষায় বলে যে এই প্যারাগ্রাফগুলোকে বা এই কয়েকটি লাইনকে লিস্টে রূপান্তর করো। আবার অনেক সময় বলে যে লিস্টকে স্বাভাবিক প্যারাগ্রাফে কনভার্ট করো। তখন যদি এটা লিস্ট থেকে থাকে সিলেক্ট করে আমরা আবার ওই বুলেট লিস্টে যদি আরেকবার ক্লিক করি তো এটাকে নরমাল প্যারাগ্রাফে চলে আসলো, কনভার্ট হয়ে গেল। তো একইভাবে এটাকে যদি আবার আমরা সিলেক্ট করি, করে এটাকে যদি এবার নাম্বার লিস্টে ক্লিক করি তখন কিন্তু এটা বুলেট লিস্ট না হয় নাম্বার লিস্ট এবং অটোমেটিক 1 2 3 4 5 যতগুলো আইটেম থাকুক সিরিয়ালে সমস্ত আইটেমের নাম্বার হিসেবে এটা চলে আসবে। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ এবং নাম্বার লিস্টের বিষয়। তো এটাকে একটু আমরা ফরম্যাট করতে পারি। যেমন আমরা যদি নাম্বার লিস্টের কথাই ধরি 1 2 3 4 না দিয়ে আমরা নাম্বার লিস্টের পাশে যে অ্যারো আছে সেই অ্যারোতে ক্লিক করলে দেখব 1 2 3 এর পাশে হচ্ছে ব্র্যাকেট বা এটাকে রোমান সংখ্যা এবিসি ক্যাপিটাল বা স্মল এই সবগুলোতে এটা হচ্ছে কনভার্ট করা যায়। আমরা এটাকে চাইলে হচ্ছে ডিফাইন দ্য নাম্বার ফরম্যাট, আমরা এটার ফরম্যাটও চেঞ্জ করে ফেলতে পারি। তো সেখানে যে 1 তারপর একটা ডট দেয়া আছে, আমরা ডট দিচ্ছি না। আমরা 1 এর পর একটা ক্লোন দিব, তারপর একটা হাইফেন দিব। এইভাবে আমরা হচ্ছে লিস্টগুলো চাচ্ছি। দিয়ে যখন ওকে করব, খেয়াল করেন আমাদের সমস্ত লিস্ট আইটেমগুলো কিন্তু এইভাবে চলে আসছে। অথবা আপনি চাইলেন যে না আমি আরেকটু সুন্দর করে কিছু একটু করি। আমাদের এখানে যেটা 6 ক্লোন দিয়ে হাইফেন আছে এটা না দিয়ে আমি এটাকে ইকুয়াল দিয়ে একটা অ্যারো দিলাম, দিয়ে এটাকে ওকে করলাম। তাহলে নাম্বার তার পাশে একটা ইকুয়াল দিয়ে অ্যারো দিয়ে সেরকম কিন্তু লিস্ট আইটেমগুলো হয়ে গেল। এটা হচ্ছে নাম্বার লিস্ট আমরা এইভাবে একটু এক্সট্রা ভাবে ফরম্যাট করতে পারি। তো এটা প্র্যাকটিস করবেন নিজে, নিজে। আর এটাকে আবার একবার যদি ক্লিক করি, এটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে লিস্টগুলো। সিলেক্ট করে যখন ক্লিক করব, তখন আগের অবস্থায় ফিরে আসলো। এবার আমরা বুলেট লিস্টে একটু কাজ করি দেখি। বুলেট লিস্টে যখন ক্লিক করছি, এটা ডিফল্ট ছোট, ছোট ডট, এটা বুলেট লিস্ট। অ্যারোতে যখন ক্লিক করব দেখব যে বুলেট লাইব্রেরিতে অনেকগুলো ভিন্ন, ভিন্ন বুলেট রয়েছে। এটাকে ক্লিক করলে আমরা সেই অপশনগুলোই বুলেট লিস্টে পাবো। এবং আমরা যদি এটাকে দেখি অ্যারো টিক এবং এগুলোকে চেঞ্জও করতে পারি। আর যদি মনে করি যে না আমরা নতুন বুলেট লিস্ট চাচ্ছি সেই অপশনটাও আছে। তো আমরা পরবর্তী লেকচারে আমরা সেটি কাজ করব। তো এখন আমাদের যে বুলেট যে লিস্টগুলো আছে এটা তো চেঞ্জ করা শিখলাম। এখানে ক্যারেক্টার আমরা নিয়ে আসতে চাই। যেমন আমাদের এই বুলেট লিস্টের যে
নরমাল বুলেটগুলো আসছে সেখানে আমরা ডিফল্ট কিছু করতে চাই, যেমন ডিফাইন নিউ বুলেটে যখন ক্লিক করব আলাদা একটা সিম্বলকে আমরা বুলেট লিস্ট হিসেবে ব্যবহার করতে চাই। যদি মনে করেন যে না আমি একটা পিকচারকে ব্যবহার করব সেটাও সম্ভব, যদি কোনো ফন্টকে ব্যবহার করতে চান বুলেট লিস্ট হিসেবে সেটাও সম্ভব। তো আমরা সিম্বল সিলেক্ট করে, এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা পরীক্ষায় অনেক সময় আসে এরকম প্রশ্ন, আর লিস্টে বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষায় ওয়েবডিংটাই বেশি আসে। ওয়েবডিং ফন্ট, এটা একটা ফন্ট সিলেক্ট করলাম, অনেক সময় ওয়েবডিংস 2 দেয়। তো এখানে কি কি ফন্ট আছে অবশ্যই আপনি একটু সার্চ করে তার আন্ডারে কেমন ফন্ট এগুলো একটু জেনে নেবেন। তো ওয়েবডিংস সিলেক্ট করছি, করে এখানে হয়তো আমাদের বলে দিল যে এখানে আমি সিলেক্ট করে দিতে পারি। এটা যে সিলেক্ট করলাম 109 এটা আসছে। আবার এখানে যদি এটা সিলেক্ট করি 45, তো আমরা একটা যে কাপ ট্রফি, এই ট্রফির একটা ফন্ট নিচ্ছি যেটা হলো ক্যারেক্টার কোড 37। এই ক্যারেক্টার কোডটা জানা খুব জরুরি, কারণ পরীক্ষায় প্রশ্নে ক্যারেক্টার কোড সহ বলা থাকবে যে ওয়েবডিং বা ওয়েবডিং 2 এত নম্বর ক্যারেক্টার যে সিম্বল সেটাকে লিস্ট হিসেবে ব্যবহার করো। ওকে দিলাম, আরেকবার ওকে প্রেস করলাম, এটা কিন্তু চলে আসছে। এই হচ্ছে আমাদের বুলেট লিস্ট। এবার আমরা চাইলে এটার লেভেল কিছু চেঞ্জ করে নিতে পারি, যেমন এখানে যদি আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে বুলেট লিস্টের ভিতরে গেলাম যে চেঞ্জ লিস্ট লেভেল, তো আমরা চাচ্ছি এটা আগেরটার আন্ডারে থাকুক, তখন এটাতে ক্লিক করলে এক স্টেপ ভিতরে ঢুকে গেল, তার মানে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট। এরকম আমরা লেভেল চেঞ্জ করে দিতে পারি। আবার এটাকে চাইলে ব্যাক করে লিস্ট লেভেল মেইন লিস্টের ভিতরেও নিয়ে আসতে পারি। তো একইভাবে আমরা যদি চাই তাহলে এই হচ্ছে নাম্বার লিস্টকেও একইভাবে আমরা এটাকে লেভেল চেঞ্জ করতে পারি। এবং এখানে যদি দেখি এটার বিভিন্ন ফন্ট আছে, তো ফন্টে আমরা এটা চেঞ্জ করলাম। আমরা এখান থেকে কোনো একটা অংশে ধরে নিলাম যে এখানে এই এরিস, এইটার নিচে আমরা কিছু টেক্সট এটার আন্ডারে নিতে চাই, তখন শিফট ধরে যদি এন্টার দেই ওইটার আন্ডারে টপিকস আসবে। আমি আপাতত এক্স ওয়াই জেড এবং শিফট ধরে এন্টার এক্স ওয়াই জেড, আমাদের জায়গা কম থাকায় এটা পরের পেজে চলে আসছে। তো আমরা এটাকে আন্ডু করে নিচ্ছি, শিফট এন্টার দিয়ে আমরা হচ্ছে জাস্ট র্যান্ডম কিছু সংখ্যা লিখলাম। তার মানে এই এক্স ওয়াই জেড ডাব্লিউ এক্স ওয়াই এটা আগের লিস্টের আন্ডারে চলে আসছে। তো এটাকে আমরা হয় বুলেট লিস্ট অথবা আলাদা একটা লিস্ট আইটেম দিতে পারি। তো এখানে ক্লিক করে যখন আমি এটাকে লিস্ট আইটেম করব, দেখা গেল এটা আলাদা একটা লিস্ট হয়ে গেছে। তো সেটা না করে আমরা এটাকে কন্ট্রোল জেড আনডু করে এখান থেকে আলাদা চেঞ্জ লিস্ট লেভেল দিয়ে আলাদা একটা লেভেলে দিয়ে দিলাম, তখন এটা আলাদা লিস্ট আইটেমে এটা চলে গেছে। তো আমরা এটাকে ব্যাক করি এবং চাইলে এই লিস্ট আইটেমগুলোকে আমরা ডিলিট করেও দিতে পারি। তো এখন আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এখানে আমাদের অলরেডি 1 2 3 4 4টা বুলেট লিস্ট আইটেম আছে। ওকে, নাম্বার লিস্ট ঠিক আছে। আমরা চাচ্ছি তার পরের যে আইটেম সেখানে প্রায় 20টা লিস্ট আইটেম, সেটাও নাম্বার লিস্ট, কিন্তু আমরা চাচ্ছি এটা একটা আলাদা টপিকস, কিন্তু এর নাম্বার আগেরটার অনুযায়ী সিরিয়ালে আসুক, অর্থাৎ প্রথম আগেরটা যদি 4-এ শেষ হয় এটা শুরু হবে 5 থেকে। তো সেটা কিভাবে করব, এই লিস্টে পরের লিস্টে কার্সার রেখে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কন্টিনিউ নাম্বারিং যখন দিব আগের লিস্ট থেকে কিন্তু সেই নাম্বারটা কন্টিনিউ করলো। এটা খুবই ইন্টারেস্টিং এবং এটা এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে এমনভাবে লিস্ট আইটেমের নাম্বারিং সিলেক্ট করো যেন এটা আগের লিস্টের সাথে কন্টিনিউ করে। আবার এটাকে যদি আগের অবস্থায় সেট করতে চাই, অর্থাৎ 1 থেকে শুরু হবে, তাহলে রিস্টার্ট অ্যাট 1, তাহলে এটা আলাদা লিস্ট 1 থেকেই শুরু হলো। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আবারও বলছি,
যে লিস্টটাতে আমি কন্টিনিউ নাম্বারিং চাচ্ছি সেখানে কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করে কন্টিনিউ নাম্বারিং, এবং এটা অবশ্যই প্রথমটাতেই দেব। লিস্টের প্রথম আইটেমের উপর কার্সার রেখে রাইট বাটনে ক্লিক, কন্টিনিউ নাম্বারিং, এবং যদি তুলে দিতে চাই একইভাবে আবার রাইট বাটনে ক্লিক করে রিস্টার্ট অ্যাট 1। ওকে, এবার আমরা আমাদের যে লিস্ট আইটেম, এটা 1 থেকে 20, এটাকে আলাদা দুটা কলামে ভাগ করতে চাই। তো আমরা জানি লেআউট থেকে কলাম, কলাম থেকে এটাকে 2 কলামে ভাগ করলাম। তো 2 কলামে ভাগ করে এটা দেখা যাচ্ছে 1 2 3 4 10, তারপর 11 12 এইভাবে আসছে। তো আমরা এটা 11 এ যদি কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করি, আমাদের এটা রিস্টার্ট অ্যাট 1, অর্থাৎ দুই পাশেই 1 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত দুটি লিস্ট আইটেম। আর যদি চাই যে না আমাদের এটা শুরু হবে হচ্ছে পরেরটা, আগেরটার কন্টিনিউয়েশন হিসেবে চলবে, তাহলে প্রথম লিস্ট আইটেমে দ্বিতীয় লিস্টের প্রথম আইটেমের উপর কার্সার রেখে রাইট বাটনে ক্লিক, কন্টিনিউ নাম্বারিং, তাহলে সেটা আগেরটার কন্টিনিউ করবে। এমনকি আমরা যদি এই প্রথম লিস্টের প্রথম উপাদানে লিস্ট আইটেমে রাইট বাটনে ক্লিক করে এটাকেও কন্টিনিউ নাম্বারিং করি, আচ্ছা তাহলে একটা যেহেতু আছে এটা হবে না। আমরা এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি। আচ্ছা, আমাদের আরেকটা অপশন যেটা পরীক্ষায় আসে, এটা শিখে রাখি আগে, যে আমাদের আগের যে লিস্ট আইটেম আছে এটা 1 থেকে 4 পর্যন্ত, আমরা চাচ্ছি যে না এটা শুরু হবে 6 থেকে 10 পর্যন্ত। তাহলে এইখানে কার্সার রেখে আমাদের হোমে যে লিস্ট আইটেম ক্লিক, তারপর হচ্ছে হলো সেট নাম্বারিং ভ্যালু নিয়ে এই যে এটা হচ্ছে স্টার্ট নিউ লিস্ট, আরেকটা হচ্ছে কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস লিস্ট, যেটা আমরা রাইট বাটনে ক্লিক করে করলাম ওইটাই এখান থেকে করা যায় কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস লিস্ট। আর আমরা নিউ লিস্ট শুরু করব করে সেট ভ্যালু টু, কত থেকে শুরু করব, আমরা শুরু করব 6 থেকে, 6 করে ওকে, তাহলে এটা কিন্তু 6 থেকে শুরু হলো, 6 7 8 9 এইভাবে। কন্ট্রোল জেড দিচ্ছি এবং পুরো বিষয়টাকে এই নিচের যে লিস্ট এটাকে আবার লেআউটে যে আমরা এটাকে কলাম থেকে 1 কলামে নিয়ে আসলাম, ফলে দেখা যাচ্ছে 1 থেকে 20 পর্যন্ত এটা সিরিয়াল হলো। মজার ব্যাপার হচ্ছে এখন যদি এটাকে রাইট বাটনে ক্লিক করে এটা কন্টিনিউ নাম্বারিং করি, তো আমাদের এই লিস্টে আমরা প্রথম এটা 1 থেকে শুরু, আমরা জাস্ট এটাকে যদি নাম্বারটা স্টার্ট ভ্যালুটা চেঞ্জ করে দিতে চাই অ্যারোতে ক্লিক করে এটার আমরা এই লিস্টের স্টার্টিং ভ্যালুটা চেঞ্জ করে দিব, এটার সিলেক্ট থাকা অবস্থায় এখানে লিস্ট আইটেম সেট নাম্বারিং ভ্যালু স্টার্ট আমরা দিয়ে দিচ্ছি 5 বা 6, ওকে, তাহলে এটা 6 থেকে শুরু করে এটা 25 এ যে এটা শেষ হলো। তো এইভাবে খেয়াল করব যে একটা হচ্ছে স্টার্ট ভ্যালুটা চেঞ্জ করা আর একটা হচ্ছে কন্টিনিউ নাম্বারিং, এই দুটো ভিন্ন বিষয়, এগুলো খেয়াল রেখে আমরা কিন্তু পরীক্ষায় যেটা বলা থাকবে সেটা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো থাকবে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। বারবার প্র্যাকটিস করে পুরো বিষয়টা আয়ত্ত করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিটিটোরের মাইক্রোসফট ওয়ার্ডের সার্টিফিকেশন প্রিপারেশন কোর্সে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা চ্যাপ্টার 5 রয়েছি। চ্যাপ্টার 5 দেখেন ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রেফারেন্স। এই চ্যাপ্টারের ভিতরে আমরা ক্লিক করলে ভিতরে ঢুকবো এবং দেখব 5.1 ম্যানেজ রেফারেন্স এলিমেন্টস টপস, এবং এটি যখন আমরা ওপেন করব আমাদের এক্সারসাইজ ফাইল, এই ওয়ার্ড ফাইলটি ওপেন হবে এবং এই চ্যাপ্টারে আমরা দুটো গুরুত্বপূর্ণ জিনিস শিখব। একটা হচ্ছে ফুটনোট, আরেকটি এন্ড নোট। খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা রেফারেন্স ব্যবহার করতে কাজে লাগে। যেমন দি সান নিয়ে যখন কথা হচ্ছে, দি সান নিয়ে এখানে অনেকগুলো বিষয় বলা আছে। এখানে
কিছু সাম কি ফ্যাক্টস অ্যাবাউট দ্য সান, সেখানে ডায়ামিটার বলা হচ্ছে 1.4 মিলিয়ন কিলোমিটার্স। বাট এই 1.4 মিলিয়ন কিলোমিটার্স কত বড় এটা আমরা বোঝার জন্য আমরা এখন রেফারেন্স দেব। আমরা প্রথমে যদি হোম ট্যাবে থেকে থাকি সেখান থেকে রেফারেন্স ট্যাবে আসি, রেফারেন্স ট্যাবটা সিলেক্ট করি এবং দেখেন আন্ডারলাইন দেখা যাচ্ছে এখানে ইনসার্ট ফুটনোট। ফুটনোটস গ্রুপের ভিতর ইনসার্ট ফুটনোট ক্লিক করছি এবং নিচে 1 এখানে চলে আসছে। আমরা এখানে বলে দেই যে এটা আসলে 1.4 মিলিয়ন মানে এত টাইমস অফ আর্থ, পৃথিবীর চেয়ে এটা 109 গুণ বেশি। তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হলো। ওকে, দেখি আমরা আর কোথাও যেতে পারি কিনা। আওয়ার প্ল্যানেট এই জায়গাতে দেখা যাচ্ছে ডট প্ল্যানেটস বলা আছে। তাহলে এখানে বলা হচ্ছে আওয়ার সোলার সিস্টেম হোস্ট সেভারেল ডট প্ল্যানেটস। তো এটা কি, এটা সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানতে চাই। তাহলে চলেন ডট প্ল্যানেট সম্পর্কে আমরা জানি। এরকম একটা ওয়েবসাইট উইকিপিডিয়াতে চলে যাচ্ছি। আমি ডট প্ল্যানেট দিয়ে সার্চ দিয়ে এই লিঙ্কটা কপি করে নিচ্ছি এখান থেকে। নিয়ে আমরা আমাদের এক্সারসাইজ ফাইলে আমাদের ফোল্ডারে চলে আসলাম। ডট প্ল্যানেটের পাশে কার্সর রেখে আমি ইনসার্ট ফুটনোট দিচ্ছি এবং এখানে আমি ওই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল V দিয়ে। তাহলে আমরা দেখলাম যে এন্ড নোট যেটা, একটা হচ্ছে এন্ড নোট আর একটা ফুটনোট। আমরা ব্যবহার করছি ফুটনোট। ফুটনোটটা ওই চ্যাপ্টারের শেষে, ওই পেজের শেষে নিচে এই ফুটনোট গুলো আসে, অর্থাৎ যে পেজে আমরা দিলাম ফুটনোট ব্যবহার করলাম সেই পেজের নিচে ফুটনোটটা আসবে। ওকে, এবং সেটা 1 2 করে আসতে পারে, অন্যভাবেও আসতে পারে। তো আমরা নেক্সট ফুটনোটে যদি যাই, এটাই, এরপরে আর ফুটনোট নেই। আমরা কর্নারে ক্লিক করলাম, কর্নারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি ফুটনোট বটম অফ দ্য পেজ। আরেকটা আছে বিলো টেক্সট। তো আমরা বটম অফ দ্য পেজেই রাখছি এবং এখানে নাম্বার ফরম্যাটে এসে আমরা এই ফরম্যাটটা চেঞ্জ করে ABC অথবা আরো যে যে ফরম্যাট আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। করে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম এবং দেখেন নর্মাল ABC হয়ে গেছে। এটা স্মল লেটারে A। ওকে, আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কর্নারে এসে, এটা পরীক্ষায় বেশিরভাগ সময় থাকে, আমরা যে ফুটনোট গুলো ব্যবহার করলাম সেটাকে কনভার্ট করব। এই যে কনভার্টে যখন ক্লিক করবেন, সেই কনভার্টে যখন ক্লিক করবেন, কনভার্ট অল ফুটনোটস টু এন্ড নোটস, যখন ওকে দিয়ে দেব তখন আমাদের নর্মালি সবগুলো দেখবেন যে এটা ক্লোজ করে দিচ্ছি। একদম পেজের শেষে এই যে আমাদের এতগুলো পেজ, তো পেজ 6-এ যে লাস্টে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এন্ড নোট। ওকে, তাহলে এন্ড নোটটা কিভাবে দিতে হয় আমরা সেটাও দেখি। আমাদের সোলার সিস্টেম, আচ্ছা আমরা চ্যাপ্টার, আমরা এটাকে আরেকটু আগে ধরে নিচ্ছি যে আমরা পেজ 4-এ আছি। পেজ 4-এ এখানে আমরা কিছু একটা এন্ড নোট দিচ্ছি, র্যান্ডম একটা এন্ড নোট দেই, ইনসার্ট এন্ড নোট। এবং এই যে একদম লাস্টে চলে আসছে, আমি লিখেই দেই এটা জাস্ট আমার প্রতিষ্ঠানের নাম, আমাদের প্রতিষ্ঠানের নাম আমরা দিচ্ছি ভিটিউটর। ওকে, তো এটা হলো আমাদের এন্ড নোট। এখন এই এন্ড নোট গুলোকে সবগুলোকে যদি আমরা নাম্বার 1 রিমুভ করতে চাই একটা অপশন, আরেকটা হচ্ছে সবগুলো এন্ড নোটকে যদি ফুটনোটে কনভার্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব। আমরা এই কর্নারে এসে ক্লিক করব, এসে এন্ড নোট গুলো সিলেক্ট থাকবে এবং এন্ড নোটেরও একইভাবে নাম্বার ফরম্যাট চেঞ্জ করা যায় এখানে। এটা আমি দেখে দিচ্ছি। এবং স্টার্ট অ্যাট 1 থেকে শুরু না করে এটা 4 5 6 যে কোনো নাম্বার থেকে শুরু করতে পারি। অ্যাপ্লাই দিয়ে দিলাম, দেখেন 4 5 6 এটা হয়ে গেল। আমি আবার এটাকে রিপ্লেস করে স্টার্ট এটা 1 থেকেই দিয়ে দিচ্ছি। নাম্বারিংটা এটা কন্টিনিউয়াস হবে, অথবা রিস্টার্ট ইচ সেকশন, প্রতি সেকশনে নতুন করে শুরু হবে। তো আমরা এটাকে কন্টিনিউয়াস দিয়ে দিচ্ছি। আমাদের অ্যাপ্লাই চেঞ্জ কি পুরো ডকুমেন্টে হবে কিনা, এবং কলামগুলো এটা থাকবে হচ্ছে কি কলামে থাকবে এটা আমাদের আমরা দেখতেই পারি, কন্টিনিউয়াস নাকি রিস্টার্ট ইচ সেকশন। তো যদি সেকশন আমাদের করা থাকে এটা দেই, তাহলে প্রতি সেকশন থেকে নতুন করে নাম্বারিং শুরু হবে। আমরা কন্টিনিউয়াসই রাখছি, রেখে জাস্ট এটা অ্যাপ্লাই করে দিলাম। ফাইন। এবার আমাদের এই এন্ড নোট গুলোকে ফুটনোটে কনভার্ট করব। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। এন্ড নোট গুলো সিলেক্ট আছে, এটাকে জাস্ট কনভার্টে ক্লিক করলাম, কনভার্ট অল এন্ড নোটস টু ফুটনোটস দিয়ে জাস্ট ওকে ক্লিক করলাম এবং এটা ক্লোজ। খেয়াল করেন যে এখানে সবগুলো পেজে, যেখানে যে পেজে আমাদের এই যে ডট প্ল্যানেট সেখানে আসছে। চ্যাপ্টার 4-এ সম্ভবত, সরি চ্যাপ্টার 5-এর হচ্ছে
এটা কত 4 নাম্বার পেজে মনে হয় আরেকটা ছিল আমাদের এই যে ভিটিউটর, সেখানেও এটা চলে আসছে। আচ্ছা, এখন প্রশ্ন আমরা এটা রিমুভ করব কিভাবে? রিমুভ করার জন্য আমাদের যেখানে যেখানে এই ফুটনোটটা আছে সেই রেফারেন্সটাতে আমরা কার্সর রাখবো। এটাকে যদি আমরা সিলেক্ট করি, শিফট দিয়ে লেফট অ্যারোতে দিলাম, সিলেক্ট হলো, অথবা জাস্ট ব্যাক স্পেস দিলে এটা প্রথমে সিলেক্ট হবে, আরেকবার ব্যাক স্পেস দিলাম, এটা ডিলিট হয়ে গেল। দেখেন এর নিচ থেকে এটা ডিলিট হয়ে গেছে। আর কোথায় আছে আমাদের ডর্ফ, ঠিক আছে, ডর্ফ প্ল্যানেটের এখানে যদি আমরা কার্সর রাখি, ব্যাক স্পেস দিলাম, সিলেক্ট, ব্যাক স্পেস, ডিলিট হয়ে গেল। এইভাবে আমরা ডিলিট করতে পারি। ভিডিওটরের এটাও আছে এখানে, এটা কোথায় দেখি আমরা, এই যে বডিস, জাস্ট ব্যাক স্পেস দিয়ে ডিলিট। তাহলে এই ফুটনোট কিভাবে ইনসার্ট করতে হয়, চেঞ্জ করতে হয়, ইনসার্ট ফুটনোটকে কনভার্ট করব এন্ড নোটে, এন্ড নোট কনভার্ট করব, প্লাস তার ফরম্যাট চেঞ্জ করব, স্টার্টিং ভ্যালু চেঞ্জ করব, এই সবগুলো বিষয় আমরা জানলাম। এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং পার্ট শিখবো, সেটা হলো সাইটেশন। যে সাইটেশনটা কিরকম, যে আমরা অনেক সময় অনেক রেফারেন্স দেই যে এই বক্তব্যটা কে দিয়েছেন, তখন তার রেফারেন্স গুলো, অথরের রেফারেন্স গুলো আমরা সাইটেশন আকারে দেই। তাহলে যেমন কথার কথা যে ধরে নিলাম আমি অনেক, আমি ট্রেনার, আমি এখানে নিজের সাইটেশন ব্যবহার করতে চাই। তাহলে ইনসার্ট সাইটেশন, এখানে যাব, এই যে ফারুক মুত্তাকি নিজের নামে একটা সাইটেশন তৈরি করে রাখা আছে, এটাকে ক্লিক করব, এবং দেখেন ফারুক এত, এই সাইটেশনটা চলে আসছে, এই বক্তব্যটা কে দিছেন এটা বলে আসছে। তো এটা এখন আপনাদের প্রশ্ন যে এটা তো আপনি তৈরি করে রেখেছেন আগে থেকে, আমরা কিভাবে তৈরি করব, এটা একটা প্রশ্ন হতেই পারে। তাহলে চলেন, আমাদের যে এক্সারসাইজ ফাইল সেখানে ইনফো টেক্সট বলে একটা টেক্সট ফাইল আছে, এটাকে যখন ওপেন করব, এটা ওপেন হবে এবং এখানে আমরা কিছু সাইটেশনের কিছু রেফারেন্স রেখেছি, এগুলোকে আমরা ব্যবহার করব। দেখেন এখানে বুক, তার অথর, এটা কি ধরনের, তারপর জার্নাল আর্টিকেল তার সাইটেশন দেব আমরা, ওয়েবসাইটে একটা সাইটেশন দিতে পারি। তো চলেন আমরা শুরু করি। আমরা ইনসার্ট সাইটেশনে যে আমরা এখানে অ্যাড নিউ সোর্স দেব, এবং অ্যাড নিউ সোর্সে আসলে এখানে অথর, তাহলে চলেন আমরা আমাদের যে অথর, বুক অথর সম্ভবত স্মিথ যে এটা অ্যাড করা আছে, আমরা একটু দেখে নেই, এটা ক্যান্সেল করে আমরা এখানে এসে স্মিথ যে এটাকে অ্যাড করা আছে, তাহলে আমরা ওইটা বাদ দিয়ে বাকিগুলোকে অ্যাড করি। জার্নাল আর্টিকেল, তাহলে অথর হচ্ছে জনসন এমডি, এটা কন্ট্রোল সি কপি করলাম। আমি আগে থেকে লিখে রেখেছি আপনাদের ইজি করার জন্য, যেন সময় কম লাগে। তারপর আর কি আছে এখানে আমাদের, ইয়ার 2020 আর এক্সপ্লোরিং দ্য কসমোস, এইটা কপি করলাম এখান থেকে, এটা হচ্ছে টাইটেল দিয়ে দিলাম, কন্ট্রোল ভি, ইয়ার 2020 দিয়ে দিলাম। আর আমাদের রেফারেন্স লাগবে হচ্ছে সিটি, আচ্ছা জার্নাল কি আছে সেটা লিখবো, ভলিউম দেব, আর পেজ রেঞ্জ দেব। তাহলে এইটা তো আমরা দেখতে পাচ্ছি না এখানে, তাহলে এখানে যখন শো অল বিবলিওগ্রাফি দিব তখন আমরা এখান থেকে দেখবো যে আর কি কি আছে, ভলিউম আছে, তারপর হচ্ছে নাম্বার, এখানে ভলিউম, নাম্বার অফ ভলিউম, তারপর আমরা যদি আরো নিচে আসি পেজ, আরো প্রচুর ইনফরমেশন এখানে দেয়া আছে। তাহলে যেটা যেটা আমরা দিতে চাই সেটা যেটা আমরা এখান থেকে দিতে পারি। পেজ রেঞ্জ 112 থেকে 125, এটা কপি করে নিচ্ছি, আমরা এখান থেকে পেজেস দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি। ওকে, আর যদি কিছু দিতে চাই, আমাদের পাবলিশারের আমি জার্নাল দিয়ে দিতে পারি, নো ইস্যু। ওকে, যা যা দেয়ার মনে মানে সুযোগ আছে আমরা দিয়ে দিলাম, এই ইনফরমেশন গুলো দিয়ে রাখলাম। ওকে, দিয়ে আচ্ছা এটা আমার আর প্রয়োজন নেই, জাস্ট এটাকে ওকে করে দিলাম, এটা হয়ে গেছে। আরেকটা সাইটেশন আমরা অ্যাড করব, সেটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড নিউ সোর্স। আমরা এখান থেকে আমরা আবার যাব, ওয়েবসাইটের অথর হচ্ছে নাসা, কন্ট্রোল সি, আমরা টাইপ অথর, এই যে এখানে অথরের নাম দিয়ে দিলাম। তারপরে আমাদের আর কি আছে দেখি, ইয়ার, আমাদের টাইটেলটা হচ্ছে সোলার, এত কপি করে নিচ্ছি, টাইটেল এখানে পেস্ট,
এরপর হচ্ছে আমাদের যে ইউআরএলটা আমরা এইটুকু কপি করে নিচ্ছি, কন্ট্রোল C। তো ইউআরএল বসানোর জন্য আমাদের শো অল বিবলিওগ্রাফি এটা দেখতে হবে, এবং একদম নিচের দিকে ইউআরএলটা পাবো আমরা। এই যে ইউআরএল, এখানে আমরা ইউআরএলটা বসিয়ে দিচ্ছি, কন্ট্রোল V। ওকে, দেন এটা ওকে করে দিলাম, আমাদের নাসারটা হয়ে গেল। এবং এখানে নাসার যদি আমরা চাই, এখানে আমরা তো নাম সাইটেশন তৈরি যখন করি তখন এটা অটোমেটিক চলে আসে, তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। কোথায় কোথায় এখানে আমরা বসাচ্ছি এটা নাসারটা। তাহলে ইনসার্ট সাইটেশন আমাদের অলরেডি তৈরি করা আছে অনেকগুলো, আমি নাসাটা এখানে বসাচ্ছি, নাসা চলে আসছে। তারপর হয়তোবা এই জায়গায় ধরলাম যে প্ল্যানেটের ওভারভিউ যেটা দিলেন, ইনি দিলেন হচ্ছে হলো জনসন এমডি, ইনি এটার ওভারভিউ দিলেন। তারপর আমরা অন্য একটা পেজে যাই, নোটেবল মুন, এটার ওভারভিউ হয়তো দিলেন হচ্ছে হলো স্মিথ জে, কথার কথা। ওকে, তো এইটা আমরা সাইটেশন কিভাবে তৈরি করব, ইনসার্ট করব, এটা দেখলাম। এখন বিবলিওগ্রাফি যদি দেখি, তাহলে আমরা যখন বিবলিওগ্রাফিতে আসব এবং এখানে বিল্ট ইন কিছু বিষয় আছে, আমরা সরাসরি ইনসার্ট বিবলিওগ্রাফি দিতে পারি। যে এখানে যেখানে কার্সরটা থাকবে সেখানে বিবলিওগ্রাফিটা চলে আসছে। তো আমি এটা আনডু করে নিচ্ছি, আমরা বিবলিওগ্রাফিটা দেব হচ্ছে একদম লাস্টে। এখানে রেফারেন্স আছে, কে কোথা থেকে রেফারেন্স দিচ্ছে, আমি একদম এন্টার দিয়ে লাস্টে আমরা দিয়ে আমরা বিবলিওগ্রাফি এসে বিবলিওগ্রাফিতে ইনসার্ট বিবলিওগ্রাফি। এবং দেখেন এখানে আমরা ব্যবহার করছি আমার নাম, হয়তো কোথাও ব্যবহার করা আছে এটা, জনসন ব্যবহার করা আছে, নাসা ব্যবহার করা আছে। তাহলে বিবলিওগ্রাফিটা কি? এটা রেফারেন্স, যে ফারুক যে বলছেন তার পরিচয়টা কি, সে ফারুক আহ, কোন সময়ে কথাটা বলছেন, সে কি বিষয়ে এক্সপার্ট, তার ঠিকানা এবং কোন প্রতিষ্ঠান। তারপর জনসন এমডি তার। আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 5 এর তৃতীয় সেকশনে আছি। এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রেফারেন্স টেবিল। এখানে প্রথমে আমরা ইনসার্ট টেবিল অফ কন্টেন্ট কিভাবে, মানে টেবিল অফ কন্টেন্ট কিভাবে ইনসার্ট করতে হয় সেটা শিখব, এবং সেটিকে কিভাবে কাস্টমাইজ করা যায় আমরা সেটিও শিখব এই লেকচারে। চলুন আমরা শুরু করি। এবং এখান থেকে যেহেতু একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসে, এটা খুব গুরুত্ব সহকারে আপনার ফলো করবেন। আমরা 5.2 এক্সারসাইজ ফাইলটি ওপেন করেছি এবং সেখান থেকে আমাদের ওপরে যে সোলার সিস্টেম এক্সপ্লোরেশন যে হেডিংটা বা টাইটেলটা এবং তার নিচে আরেকটি প্যারাগ্রাফ আছে, এই দুটার মাঝখানে আমরা টেবিল অফ কন্টেন্টটা ইনসার্ট করতে চাই। তো টেবিল অফ কন্টেন্ট ইনসার্ট করতে গেলে আমাদের পুরো হচ্ছে ডকুমেন্টটাকে কয়েকটা লেভেলে ভাগ করতে হয়। যেমন এখানে আমাদের বেশ কিছু ডিজাইন স্টাইল আমরা অ্যাপ্লাই করেছি। যেমন হোমে গেলে আমরা দেখব এগুলো সব হেডিং 1, এগুলো হেডিং 1, তারপর হেডিং 2, এরকম বিভিন্ন স্টাইল, হেডিং 1, হেডিং 2 এরকম স্টাইল দেয়া আছে। তো দেয়া থাকলে তখন আমরা যেখানে টেবিল অফ কন্টেন্ট আমরা ইনসার্ট করতে চাই সেখানে কার্সর রেখে আমাদের যাব হচ্ছে রেফারেন্স, এবং রেফারেন্সে এই ট্যাবের আন্ডারে একদম বাম পাশে টেবিল অফ কন্টেন্ট যে গ্রুপ, সেই গ্রুপে আমরা দেখতে পাচ্ছি টেবিল অফ কন্টেন্টস। অ্যারোতে ক্লিক করলে আগে থেকেই বিল্ট ইন কিছু টেবিল অফ কন্টেন্ট আমরা পাবো, এবং প্রতিটার কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন অটোমেটিক টেবিল 1, অটোমেটিক টেবিল 2, ম্যানুয়াল টেবিল। এবং আমরা যদি এখান থেকে অটোমেটিক টেবিল 2টা নেই, ক্লিক করি, তাহলে আমাদের পুরো ডকুমেন্টটা এটাকে করে অবজার্ভ করে এই পুরো ডকুমেন্টের কিন্তু মূল সামারিটা এখানে চলে আসছে। এই টেবিল অফ কন্টেন্টে যে কতগুলো চ্যাপ্টার আছে, তার ভিতরে আবার কি কি সাব সেকশন আছে, সাব টপিকস আছে, সেগুলো সব চলে আসছে। এবং কোনটা কোন টপিকস কোন পেজে আছে পার্শ্বে কিন্তু পেজ নাম্বার সহ এটা চলে আসছে। তো এখন এটা তো বিল্ট ইন ছিল, আমরা যদি সরাসরি কাস্টম একটা টেবিল অফ কন্টেন্ট এখানে আনতে চাই সেক্ষেত্রে করণীয় কি? তার আগে এটাকে আমরা ইনসার্ট তো করলাম, রিমুভ করব কিভাবে? আমরা টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করে নিচে দেখব
রিমুভ টেবিল অফ কন্টেন্ট, জাস্ট ক্লিক করলাম, জাস্ট ওয়ান ক্লিক, এটা রিমুভ হয়ে গেল। এরপর টেবিল অফ কন্টেন্টে নিচে কাস্টম টেবিল অফ কন্টেন্ট, এখানে ক্লিক করলে দেখব টেবিল অফ কন্টেন্ট একটা উইন্ডো চলে আসছে। সেখানে প্রিন্ট প্রিভিউ, এই টেবিল কন্টেন্ট যে ট্যাব তার আন্ডারে প্রিন্ট প্রিভিউ, এখানে দেখতে পাচ্ছি হেডিং 1, তার নিচে হচ্ছে হেডিং 2, তার নিচে হেডিং 3 এবং পাশে হচ্ছে ওয়েব প্রিভিউ। ওয়েব প্রিভিউয়ে নিচে যদি টিক দেই অ্যারোতে তাহলে ইউজ হাইপারলিংক ইনস্টেড অফ পেজ নাম্বার, আর যদি অ্যারোতে টিক দিয়ে দিই তাহলে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এগুলো আন্ডারলাইন হয়ে আছে। তো এইটাতে আমরা আরো কিছু চেঞ্জ করতে পারি। শো পেজ নাম্বার, এখানে ক্লিক করলাম, পেজ নাম্বার উঠে গেল, জাস্ট কন্টেন্ট গুলো থাকবে কিন্তু পেজ নাম্বার থাকবে না। তো ক্লিক করলে পেজ নাম্বার শো করছে এবং এটা রাইট অ্যালাইন পেজ নাম্বার, এটা তুলে দিলে এটা রাইট অ্যালাইন না হয়ে জাস্ট হেডিং এর টপিকসের পাশাপাশি নাম্বারগুলো বসবে। তো আমরা এটাকে রাইট অ্যালাইন করে দিচ্ছি। ট্যাব লিডার, এখানে মাঝখানে কি থাকবে, যদি নাম দিয়ে দিই তাহলে কিছুই থাকবে না। আবার এখানে আমরা চাইলে ডটেড লাইন দিতে পারি অথবা এখান থেকে জাস্ট একটা সলিড লাইন দিতে পারি এটা। আর জেনারেলে আসলে আমরা এখানে আগে থেকেই কিছু ফরম্যাট আছে সেগুলো আমরা সেট করে দিতে পারি। যেমন ফরম্যাটে ফ্রম টেমপ্লেট, এটা একটা স্টাইল, তারপর ক্লাসিক একটা স্টাইল, তারপর ফ্যান্সি একটা স্টাইল, মডার্ন বা ফর্মাল অথবা সিম্পল। তো আমরা ফর্মালটা আমরা দিচ্ছি। পরীক্ষায় যেটা বলা হবে অ্যাপ্লাই করতে আপনি সেটা অ্যাপ্লাই করবেন, যে কারণে সবগুলো নাম জানা থাকাটা খুব জরুরি। এখন খেয়াল করেন এখানে 3টা লেভেল শো করছে, অর্থাৎ প্রথমে হেডিং, তার আন্ডারে হেডিং 2 অর্থাৎ সাব হেডিং, তার আন্ডারে যদি কোনো হেডিং থাকে হেডিং 3। তো আমরা এতগুলো হেডিং দেখতে চাই না, আমরা তো লেভেল শুধুমাত্র 2টা লেভেল দেখতে চাই। তাহলে এখান থেকে শো লেভেল 2 করে দিলাম। দেওয়ার পর আমরা ওকে করব এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের হেডিং চলে আসছে। এরপর এখানে খেয়াল করেন, এখানে যদি আমরা টপে দেখি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ প্রেফারেন্স টেবিল 1, ইন্ট্রোডাকশন আসছে 1 নম্বর পেজে। তো আমরা এই ইন্ট্রোডাকশনের সামনে ক্লিক করে এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে অর্থাৎ পেজ ব্রেক দিয়ে পরের পেজে নিয়ে গেলাম। তাহলে এখানে আছে হচ্ছে সেকেন্ড পেজে, কিন্তু আমাদের টেবিল অফ কন্টেন্টে দেখাচ্ছে ইন্ট্রোডাকশন আছে ফার্স্ট পেজে। তো এই যে চেঞ্জটা কিন্তু টেবিল অফ কন্টেন্টে এখনো আসেনি। তো এটার জন্য আমাদের যদি আপডেট টেবিলে ক্লিক করি এবং এখানে কয়েকটি বিষয় বলা আছে, আপডেট পেজ নাম্বার অনলি আর আপডেট এন্টায়ার টেবিল। তো আমরা শুধু পেজ নাম্বারগুলো আমরা করতে পারি, আপডেট করতে পারি অথবা পুরো টেবিলটাকেই চেঞ্জ করতে পারি। তো যেহেতু আমাদের এখানে শুধু পেজ নাম্বার চেঞ্জ হলো আর এন্টার টেবিলে কোনো চেঞ্জ হয়নি, সেই জন্য শুধু আপডেট পেজ নাম্বার অনলি দিলেই আমাদের কিন্তু আপডেট হয়ে গেল। ইন্ট্রোডাকশন এখন 2 নম্বর পেজে আসছে। কিন্তু এই ইন্ট্রোডাকশনে যদি আমরা বলি ইন্ট্রোডাকশন ফর সোলার সিস্টেম, এইটুকু দিলাম, এটা কিন্তু আমার কন্টেন্টের ভিতরে টেবিলের ভিতরে চেঞ্জ চলে আসছে। তো এইবার আমরা যে আপডেট টেবিলে দিলে এখন শুধু পেজ নাম্বার না, এবার আমাকে আপডেট এন্টায়ার টেবিলে দিতে হবে, দিয়ে ওকে করব এবং এখানে আমরা দেখব ইন্ট্রোডাকশন ফর সোলার সিস্টেম, অর্থাৎ যেখানে যে চেঞ্জ ছিল বা করা হয়েছে সেটা আমাদের টেবিল অফ কন্টেন্টে চলে আসছে। এবং এই জায়গায় টেবিল অফ কন্টেন্টে আরেকটা বিষয় যদি আমরা দেখি, কাস্টম টেবিল অফ কন্টেন্ট এবং সেখানে অপশনস, এটা একটু অ্যাডভান্স অপশন। এখানে অনেক সময় বলে যে হেডিং 1 এটাকে অ্যাভেলেবল স্টাইল করো, হেডিং 1 এর জায়গায় 2, হেডিং 2 এর জায়গায় 3, এরকম বিভিন্ন প্রশ্ন যদি বলা থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ করে 1 এর জায়গায় এটা হয়তো 2, তারপর হেডিং 2 এর জায়গায় এটাকে 3 বসায় এটাকে ওকে করে দেব, তাহলে সেই অনুযায়ী এটা চেঞ্জ হবে। তো আমাদের এটা অপশনে যে এটাকে আমি রিসেট করে দিচ্ছি, দিয়ে ওকে করে দিচ্ছি, দিয়ে আবার ওকে,
এবং রিপ্লেস দিস টেবিল অফ কন্টেন্ট, ইয়েস। তো এটা আমার আগের রিসেট করা আবার টেবিল অফ কন্টেন্ট চলে আসছে। তো এই ছিল টেবিল অফ কন্টেন্টের বিষয়ে আলোচনা। এখানে আমরা টেবিল অফ কন্টেন্ট তৈরি করা, তারপর সেটা কিভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখা, এবং সেটা আপডেট করা বা এডিট করা বা ফরম্যাট করা, এই বিষয়গুলো আমরা শিখলাম। খুব মনোযোগ সহকারে এটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি এটা প্র্যাকটিস করে আপনি আয়ত্ত করবেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 6 এ চলে এসেছি। চ্যাপ্টার 6 এ আমরা ফরম্যাটিং গ্রাফিক্স এলিমেন্ট নিয়ে কাজ করব এবং এই গ্রাফিক এলিমেন্টগুলো কিভাবে ইনসার্ট করতে হয় সেটিও আমরা শিখব। তো 6.1 এ আমরা মূলত শিখব এই গ্রাফিক এলিমেন্টগুলো ইনসার্ট করা। যেমন শেপ কিভাবে ইনসার্ট করতে হয়, পিকচার, 3D অবজেক্টস, তারপর স্মার্ট আর্ট গ্রাফিক্স, স্ক্রিনশট, স্ক্রিন ক্লিপিং এবং টেক্সট বক্সেস। তো চলুন আমরা এক এক করে এই ইন্টারেস্টিং পার্টগুলো এনজয় করি। আমরা চ্যাপ্টার 6 এর যে এক্সারসাইজ ফাইল সেটির ভিতরে 6.1 আমরা ওপেন করে সেখানে আমরা প্রথমেই সেই এক্সারসাইজ ফাইলে একটু শেপ ইনসার্ট করব। তো শেপ ইনসার্ট করার জন্য আমি আপাতত এখানে একটা পেজ ব্রেক দিচ্ছি, কন্ট্রোল এন্টার, একটা পেজ ব্রেক, এবং এই পেজে আমরা এটাকে বিভিন্ন শেপ ইনসার্ট করব। তো শেপ ইনসার্ট করার জন্য আমাদের মূলত ইনসার্ট যে ট্যাব সেখানে ক্লিক করব, করে এখানে ইলাস্ট্রেশন যে গ্রুপ আছে, মূলত এই ইলাস্ট্রেশন গ্রুপ নিয়েই আজকে আমরা কথা বলবো এখন। তো ইনসার্ট ট্যাবের আন্ডারে ইলাস্ট্রেশন গ্রুপ, সেখানে রয়েছে পিকচার, শেপস, আইকনস। তো শেপ বাট এখানে পাশে যে অ্যারো ক্লিক করে আমরা দেখব যে বেশ কিছু শেপ এখানে রয়েছে এবং সেগুলো আলাদা আলাদা ক্যাটাগরি আছে। যেমন রিসেন্ট ইউজ শেপ, রিসেন্ট যেগুলো ব্যবহার হয়েছে খুব বেশি সেগুলো আছে, লাইন শেপ আছে, রেক্টেঙ্গেল শেপ আছে, বেসিক শেপ, এবং প্রতিটি শেপের আবার আলাদা আলাদা নাম। যেমন এটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল, পাশেরটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গেল, তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা প্যারালেলোগ্রাম, এইরকম প্রচুর অবজেক্ট। তো আপনাদের কাজ কি বুঝতেই পারছেন যে প্রতিটি অবজেক্টের এই মাউস হোভার করে নাম মুখস্থ করা, সেগুলো নিজে তৈরি করা, নিজে এটাকে ইমপ্লিমেন্ট করে দেখা, এবং সেখানে যে যে ফরম্যাটিং রয়েছে সেই বিষয়গুলো আয়ত্ত করা। তো আমাদের ব্লক, অ্যারো, ইকুয়েশন, শেপ, ফ্লো চার্ট, স্টার্স অ্যান্ড ব্যানার্স। তো আমরা আপাতত এখান থেকে আমরা রেক্টেঙ্গেল শেপটা নিচ্ছি। রেক্টেঙ্গেল শেপ নিয়ে এই যে প্লাস যে আইকনটা আসছে এটাকে আমরা ক্লিক করে ড্র্যাগ করব। অর্থাৎ মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে আমরা এটাকে যদি ড্র্যাগ করি তাহলে একটা শেপ তৈরি হবে। তো এটা যখন শেপ তৈরি হলো তখন এই শেপের সাথে সাথে আরো অনেকগুলো অপশন চলে আসে নতুন করে। সেই অপশনগুলো কিন্তু আমরা পরে শিখব। আপাতত আমরা শিখছি শেপ তৈরি করা। তো একটা শেপ নিলাম। এটা ফরম্যাটে যখন যাব সেখানে এই শেপকে চেঞ্জ করা, তার পজিশন ঠিক করা, অ্যালাইনমেন্ট ঠিক করা, ফিল কালার, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, প্রচুর অপশন। তো সেটি নিয়ে আমরা পরের সেকশনে কথা বলব। তো আর কি আছে? আমাদের যদি ইনসার্ট এ যাই, আবার আমরা শেপে ক্লিক করি এবং এখানে নিচে দেখব যে এই যে স্টারস অ্যান্ড ব্যানার্স, এখানে বেশ কিছু স্টার রয়েছে এবং 6 পয়েন্ট স্টার, তারপর ব্যানার, রিবন। বিশেষ করে এখান থেকে প্রশ্ন বেশি থাকে এবং এগুলো আমাদের খুঁজে পেতে খুব কঠিন হয় যে রিবন টাইল আপ, রিবন টাইটেল আপ, তারপর হচ্ছে হলো রিবন টাইটেল ডাউন। এরপর যদি আমরা দেখি এখানে স্ক্রল ভার্টিক্যাল রয়েছে, স্ক্রল হরিজন্টাল রয়েছে। এগুলো প্রতিটা বিষয় অবজেক্ট আমরা ড্র্যাগ করে ড্র করে ইনসার্ট করে এটা ট্রাই করব। নাম মুখস্থ করব, নিজে এটা ট্রাই করব। এটা হচ্ছে আপনাদের কাজ। এখানে যতগুলো অবজেক্ট আছে সবগুলো অন্তত একবার করে ট্রাই করবেন এবং নামগুলো মনে রাখার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আমাদের অবজেক্ট ইনসার্ট, মানে শেপ ইনসার্ট হলো। আমরা যদি এটাকে পিকচার ইনসার্ট করতে চাই
তাহলে এই ইনসার্ট ট্যাব থেকেই ইলাস্ট্রেশন গ্রুপ থেকে পিকচারে ক্লিক করব। এরপর পিকচার ফোল্ডারে ক্লিক করলে যে ফোল্ডারে ইমেজ আছে সেই ফোল্ডারে আমরা চলে যাব। তো আমরা আপাতত এখানে আমাদের যে চ্যাপ্টার 6 এর ভিতরে ইমেজ নামে আলাদা একটা ফোল্ডার সেটা ওপেন করছি এবং এখানে বেশ কিছু ইমেজ আছে। আমরা চাইলে একটা বা একাধিকও সিলেক্ট করে ইনসার্ট করতে পারি। তো এটার জন্য আমাদের প্রথম যেটাতে ক্লিক করব সেটার পরে শিফট ধরে তারপরে যেটাতে ক্লিক করব এই মাঝের সবগুলো সিলেক্ট হবে। এটা হচ্ছে শিফট দিয়ে সিলেক্ট। আর আমি চাচ্ছি প্রথমটা নিব, তারপরে তৃতীয়টা নিব, তখন কন্ট্রোল ধরে সিলেক্ট করব প্রথমটা, তৃতীয়টা এবং শেষেরটা। তারপরে আলাদা আলাদা যদি আমরা বিচ্ছিন্নভাবে সিলেক্ট করি তখন কন্ট্রোল ধরে, আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলোই সিলেক্ট করি তখন শিফট চেপে। তো এরপর সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করব এবং দেখব যে আমাদের যে ইমেজগুলো সিলেক্ট করছি এটা খুব সুন্দরভাবে এটা ইমেজগুলো চলে আসছে। এবং ইমেজ আসার পরে আমাদের তো ইমেজ নিয়ে আবার একটা নতুন অধ্যায় শুরু হলো, সেটা এডিট করা, রিসাইজ করা, ক্রপ করা, অনেক কাজ, অনেক কাজ। আমরা এগুলো নিয়েও আলোচনা করব। আপাতত এটাকে একটু রিসাইজ করি, একটু ছোট করি। তারপর এই নিচের ইমেজ এটাকে একটু ছোট করি এবং তারপরে যে ইমেজ আছে সিলেক্ট করে এই যে কর্নারে ডবল হেডেড অ্যারো এটা দিয়ে আমরা একটু ছোট করে নিলাম। তো এইভাবে আমরা কিন্তু আমাদের স্লাইডে অর্থাৎ আমাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টে ইমেজ ছোট বড় করতে পারি। এটাকে ধরে আমি একটুখানি ছোট করে দিচ্ছি। ওকে, ফাইন। এটাকে একটু পজিশন করলাম, সিলেক্ট করলাম। বাকি আরো ডিটেলস বিষয় আমরা পরের চ্যাপ্টারে আলোচনা করছি। তো ইমেজ চলে আসছে। এরপরে আমরা যদি চাই আমরা আরো বেশ কিছু অবজেক্ট ইনসার্ট করতে পারি। আমাদের এটা তো ইনসার্ট করলাম, আমরা চাইলে যে কোনোটা সিলেক্ট করে যদি ডিলিট বাটনে প্রেস করি সেই অবজেক্ট বা সেই ইমেজ কিন্তু ডিলিট হয়ে যাবে। একইভাবে এখান থেকেও যে আমাদের অবজেক্টগুলো আছে সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করলাম, ডিলিট হলো। আবার যদি আমরা একটু আনডু করি, এখানে আনডু করি, আমাদের এই অবজেক্টগুলো ফিরে আসছে। তো এটা আমাদের থাকুক, এই সেকেন্ড পেজে থাকুক, এটা নিয়ে আমরা কাজ করব পরে। আর কি ইনসার্ট করা যায়, এখান থেকে এসে আমরা 3D মডেল ইনসার্ট করতে পারি, স্মার্ট আর্ট ইনসার্ট করতে পারি, চার্ট ইনসার্ট করতে পারি, এমনকি স্ক্রিনশটও ইনসার্ট করতে পারি। তো আমরা 3D মডেল যদি ক্লিক করি, ফ্রম ফাইল এবং আমাদের যে ফোল্ডার রয়েছে এক্সারসাইজ ফোল্ডার, ডেস্কটপ, এমএস ওয়ার্ড এবং তার ভিতর চ্যাপ্টার 6 এবং 3D মডেল, যেগুলোর এক্সটেনশন হচ্ছে .fbx এবং পাশের লোগো দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা 3D মডেল। আমরা এই মনিটরটি সিলেক্ট করে ইনসার্ট করছি এবং এটা কিন্তু অলরেডি চলে আসছে। এবং 3D মডেল যেটা বোঝা যাচ্ছে এটাকে আমি চাইলেই যে কোনো একদিকে ভিউ চেঞ্জ করতে পারি। এটাকে ঘুরিয়ে দিলাম। আবার এটা যখন আসে তখন এটার সাথে যে ফরম্যাট ট্যাব ওপেন হয় সেখানে তো প্রচুর কন্ট্রোল। সেখানে 3D মডেল ভিউ, এই কর্নারে ক্লিক করে আমরা বিভিন্ন এর ভিউ সিলেক্ট করে দিতে পারি এবং প্রতিটা ভিউ এর আবার নিজস্ব একটা নাম আছে, যেমন অ্যাবভ, ব্যাক, তারপর এটা হচ্ছে হলো বিলো, ফ্রন্ট। এই পাশে এটা যদি সিলেক্ট করি এটার নাম হচ্ছে অ্যাবভ, ফ্রন্ট, লেফট। এবং এটা সিলেক্ট করার পর যদি আমরা এটাকে রিসেট করতে পারি তাহলে রিসেট 3D মডেলে দিলাম, যেভাবে ইনসার্ট হলো করা হয়েছে সেইভাবেই আবার ফিরে আসবে, সেই জায়গায় ফিরে আসবে। এবং 3D মডেল আমরা যদি ইম্পোর্ট করতে চাই আবার, তাহলে ফ্রম এ ফাইল থেকে সেটা ইনসার্ট করতে পারি। তো এটা হচ্ছে 3D মডেলের ইনসার্টের বিষয়। আমরা এখন চলে যাব হচ্ছে একটু স্মার্ট আর্ট কিভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখব। খুব সিম্পল, ইনসার্ট বাটনে ক্লিক করছি, মানে ইনসার্ট ট্যাব ওপেন করছি, তারপর স্মার্ট আর্ট ইলাস্ট্রেশন গ্রুপ থেকে স্মার্ট আর্টে ক্লিক এবং এখান থেকে অনেক অপশন স্মার্ট আর্টের।
তো সেই অপশনগুলো থেকে সিলেক্ট করে এটার দায়িত্ব বা কাজ আপনাদের আজকে অনেক বেড়ে গেল। আপনাদের এই লেকচারের পরে আপনাদের কাজ হচ্ছে স্মার্ট আর্টের যতগুলো অবজেক্ট আছে, স্মার্ট আর্ট আছে সবগুলোর নাম এক এক করে জানা, সেটাকে ইনসার্ট করা। তাহলে পরীক্ষায় যখন আপনাকে নির্দিষ্ট একটি স্মার্ট আর্ট অবজেক্ট ইনসার্ট করতে বলবে, আপনি খুব সহজেই দ্রুত সুন্দরভাবে সেটা ইনসার্ট করতে পারবেন। এবং পাশে যে গ্রুপগুলো আছে, যেমন এটা অল, তার নিচে লিস্ট, যদি ইনসার্টের নামের পাশে লিস্ট থাকে বুঝবেন এটা লিস্ট আইটেম, বা প্রসেস যদি কথাটা উল্লেখ থাকে বুঝবেন এটা প্রসেস গ্রুপের ভিতরে আছে। তো এইরকম আমরা প্রসেস থেকে আপাতত একটা এখান থেকে নিচ্ছি কন্টিনিউয়াস ব্লক প্রসেস, বা আরো নিচে যদি যাই আমরা এখানে দেখব হচ্ছে এই একটা ক্লোজ শেভরন প্রসেস, এটাই নিচ্ছি, নিয়ে ওকে। তো এইটা যখন নেই, এটা ইনসার্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে, আচ্ছা 3D মডেলটা কি সরাই, এই টেক্সট যখন ক্লিক করছি এখানে আমরা হচ্ছে কিছু অবজেক্ট নেই, যেমন বিজনেস আইডিয়া, তারপরেরটাতে যদি যাই সেখানে হচ্ছে CSE, এবং নেক্সট হচ্ছে ম্যাথ। কেন লাগবে এটা? যদি ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের এই তিনটে বিষয় লাগবে, বিজনেস আইডিয়া বা বিজনেস এক্সপার্টিস লাগবে, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে বা নলেজ লাগবে, এবং ম্যাথ জানতে হবে। তো এই বিষয়গুলো জানলে আমরা ডেটা সায়েন্স যে রোডম্যাপ সেটার ভিতরে প্রবেশ করতে পারবো। তো এটা এইভাবে এডিট করলাম। যদি মনে হয় যে না আমার তো আরো কিছু লাগবে, তখন কিভাবে নেব? এই যে পাশে অ্যারোতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি বিজনেস আইডিয়া, এখানে আমাদের আইডিয়া না লিখে আমি বিজনেস নলেজ লিখলাম, কম্পিউটার সায়েন্স, ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এবং যদি আরো ইনসার্ট করতে চাই এন্টার দিলে নিচে এই অপশনগুলো চলে আসবে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই লাগবে। যদিও এআইটা কম্পিউটার সায়েন্সের মধ্যে বা প্রোগ্রামিং এর মধ্যেই চলে আসে। তো এরকম আরো প্রচুর অবজেক্ট, শেপ, মডেল আমরা স্মার্ট আর্ট থেকে নিতে পারি। তো এটা লেখা শেষ, আমরা ক্লোজ করে দিলাম, যে এই অবস্থায় স্বাভাবিক অবস্থায় চলে আসছে। এরপর আরেকটা বিষয় থাকে হচ্ছে চার্ট। যদি আমরা চার্ট ইনসার্ট করতে চাই, ইনসার্ট বাটনে ট্যাবে প্রেস করছি এবং ইলাস্ট্রেশন গ্রুপ থেকে চার্ট, এবং চার্টে যখন আসি দেখব প্রচুর প্রচুর অপশন চার্টের, অসংখ্য। আপনাদের কাজ হচ্ছে এই চার্টের এই প্রতিটি চার্ট তার নাম সহ মুখস্থ করা, এবং মানে অ্যাটলিস্ট দেখা যেন সহজে খুঁজে পান। বিশেষ করে কলাম চার্ট, পাই চার্ট, বার চার্ট, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। বাকিগুলো যে কোনো সময় প্রশ্ন চলে আসে, একটু খেয়াল করবেন। তো পাই চার্ট থেকে যদি আমরা পাই এটাই ওপেন করি, সিলেক্ট করে ওকে করলাম, আমাদের কিন্তু চার্ট চলে আসছে। তো এখন এখানে সেলসের জায়গায় যদি আমরা এটাকে মার্কস দিয়ে দিই, মার্কস, এখানে ফার্স্ট কোয়ার্টারে আমরা দিয়ে দিচ্ছি হলো ম্যাথ, ম্যাথে হচ্ছে 65, তারপর হচ্ছে আইসিটি, সেখানে 88, তারপর হচ্ছে ফিজিক্স, ফিজিক্সে 87, তারপর ইংলিশ, ইংলিশে 88, 82। তো এই যে মার্কস দিলাম এই অনুযায়ী কিন্তু আমাদের পাই চার্ট তৈরি হয়ে গেল। আমরা যদি আরো কিছু নিতে চাই, যেমন এখানে যদি বাংলা লিখি, বাংলা, এবং মার্কস দিয়ে দিলাম হচ্ছে 92 দিয়ে দিলাম, এটা কিন্তু চলে আসছে। এক্সেল ফাইল থেকে আমরা আমাদের পাই চার্টের মূল অংশটা পেয়ে গেলাম। কোনো একটা যদি খুব বেশি কম বেশি করে দেই,
যে 82 এর জায়গায় এটাকে 44 দিয়ে দিলাম। তাহলে দেখবো যে সেটা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে এবং এটা 87 সব কাছাকাছি নাম্বার হয়। বুঝতে অসুবিধা হচ্ছে। 66 দিয়ে দিলাম। কম বেশি করে আমাদের এই চার্ট শো করবে। এটা একটা পাই চার্ট। এটাকে আমি ছোট করলাম। যখনই চার্ট নিব, চার্টের আমাদের আরো প্রচুর অপশন চলে আসলো। একটা হচ্ছে সেই চার্টের স্টাইল কি হবে? তারপর হচ্ছে এই চার্ট যখন আসছে, এই চার্টের এখানে চার্টের এলিমেন্ট কি, কি যোগ করব, তারপর লেআউট কি পরিবর্তন করব, কালার কি হবে, এগুলো ধাপে, ধাপে আমরা পরের লেকচারে আমরা এটা দেখব। তো এখন আমরা যদি একটা ফাইল ওপেন করে রাখি এবং সেখানে আমরা যদি ইনসার্ট করতে চাই, তাহলে সেখান থেকে আমরা পিকচার ইনসার্ট করতে পারি। যদি আমাদের অফলাইনে থাকে, পিসিতে থাকে পিকচার। যদি অনলাইন থেকে চাই এবং এটা কানেক্ট থাকে নেটের সাথে, তাহলে অনলাইন থেকেও এটা নিতে পারি। শেপ এখান থেকে ইনসার্ট করা যায়। তারপর আইকন, 3D মডেল, 3D মডেলের অ্যারোতে ক্লিক করলে ফাইল থেকেও নেওয়া যায়। আবার অন্যান্য অনলাইন সোর্স থেকেও এটা নেওয়া যায়। তারপর স্মার্ট আর্ট, সেটা স্মার্ট আর্ট বসানোর পর সেটার এডিট করা, সেটার হচ্ছে মান দেয়া, সেটার ভিতর টেক্সট দেওয়া, এগুলো আমরা শিখলাম। পরবর্তী লেকচারে আমরা এগুলোকে কিভাবে সুন্দর করে ফরম্যাট করতে হয়, এডিট করতে হয়, এগুলো শিখব। তো এটা আজকের এই লেকচারের পরে আপনাদের অনেক অনেক কাজ থাকলো। আশা করি সব গুরুত্ব সহকারে এগুলো প্র্যাকটিস করবেন এবং নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলবেন। ধন্যবাদ।